সুবক্তা, তর্কপ্রিয় বাঙালি, কথার পিঠে কথা সাজালে মন্ত্রমুগ্ধ, অতি বড় বিরোধীও। হৃদয়ে কমল দল বিকশিত সেই কতকাল আগে। সঙ্গে ছিলেন, সঙ্গ ছাড়েননি। বিশ্বাস করেন মাছে ভাতে ছাড়া বাঙালি হয় না। কথায় কথায় শুনিয়ে দেন বাংলা কবিতার দু চার পংক্তি। বিজেপির বহিরাগত বদনাম ঘোচানোর মধ্যবিত্ত পোস্টার বয়। ভোটের অঙ্কে আপাতত দ্বিতীয়। প্রথম হওয়ার পরশপাথর এবার কি খুঁজে পাবেন? শ্রমিকদা, আপনার সভাপতিত্বে আগমনে রাজ্য বিজেপির অন্দরে কি একটা শ্রমিক লাইন চালু হয়েছে? আমাদের দলের সভাপতি একটা বহুমানতা। আগে যারা সভাপতি ছিলেন সবকটা ডিএনএ এক। যদি দিলীপ ঘোষকে ধরেন তাহলে দিলীপ ঘোষই শ্রমিক ভট্টাচার্য, শ্রমিক ভট্টাচার্যই দিলীপ ঘোষ। শব্দচয়ন এবং শরীরী ভাষা সেগুলো একান্তই ব্যক্তির ব্যক্তিগত। কিন্তু যে যুগ সন্ধিক্ষণে আজকে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, এবং রাজনীতি যে আবর্তে আছে, সেই আঙ্গিক থেকে যদি চিন্তা করা যায় তাহলে আজকে সংঘবদ্ধভাবে বিজেপি নির্বাচন লড়ছে, প্রতিবারই লড়ে। সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খবর উঠে আসে, কিছু অসংলগ্ন বিবৃতি থাকে, সব রাজনৈতিক দলের মধ্যেই থাকে, আমার ক্ষেত্রেও থাকে। কিছু বিচ্যুতি থাকে, মান অভিমান থাকে, এই সমস্ত মিলিয়ে মিশিয়েই তো একটা রাজনৈতিক দল। মন্থন তো থাকবেই, মন্থন থাকবেই, চিন্তনটা থাকা উচিত। তো সেই সব কিছু করে আমরা একটা জায়গায় এসেছি এবং সেখান থেকে নির্বাচন চলছে। এই সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য কি রাজ্য বিজেপির একটা নরম হিন্দুত্বের মুখ, যিনি যার নাগরিক সমাজের কাছে একটা গ্রহণযোগ্যতা আছে? এটা তো আপনিও স্বীকার করবেন। যিনি বিজেপির অন্য কয়েকজনের মতো গলিমারো এই নীতিতে বিশ্বাস করেন না একেবারেই। যিনি বাংলা সংস্কৃতি, কবিতা, চায়ের আসরে অন্যদের সঙ্গে আড্ডা মারে এবং সর্বোপরি সংবাদ মাধ্যমের কাছে খুব প্রিয়। এই যে একটা মুখ, এই মুখটা কি একটা নরম হিন্দুত্বের মুখ? এইটা আপনার কি মনে হয় যে আমি এটাকেই শ্রমিক লাইন বলছি? আমি পার্টির প্রোডাক্ট, এছাড়া আমার অন্য কোনো পরিচয় নেই। সফট হিন্দুত্ব বা কঠিন হিন্দুত্ব এই সমস্ত এগুলো আপনারা বলবেন সংবাদ মাধ্যমের বিশেষণ। না, সংবাদ মাধ্যমে না, অনেক মানুষ এটা চলেন। সংবাদ মাধ্যম তো সমাজের দর্পণ। সমাজের দর্পণ সবসময় হয়ে ওঠে না, চেষ্টা করে হতে। মানে মাঝে মাঝে আয়নায় দাগও লাগে। আয়নায় দাগ লাগে, কখনো সময় আয়নায় দাগটা লাগিয়ে দেওয়া হয়, সেটাও। তো যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে কে কিভাবে উপস্থাপন করছে। এই যে নতুন শব্দ আমি শুনতে পাই, হিন্দুত্ববাদী। হিন্দুত্ব কোনো বাদ নয়, এটা বহুত্ববাদ, যেখানে প্রত্যেক মানুষ তার মত প্রকাশ করবে। চার বাক্যেও তো আমরা এখানে ঋষি বানিয়েছি। আমাদের হিন্দুত্বটা অনেক বেশি প্রগ্রেসিভ। যেমন আমরা রামানুজ, ইনক্লুসিভ বলতে পারেন, প্রগ্রেসিভ। ইনক্লুসিভ তো নিঃসন্দেহে। যে সমাজ সমান্তরালভাবে রামানুজ আর শঙ্করাচার্যকে চালিয়ে নিয়ে গেছে, যে সমাজে যে কেন নেবে না, কেন নেবে না, যে সমাজ। আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ এটাই। আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা যারা করছেন, আস্তে আস্তে সেই অভিযোগ থেকেও সরে আসছে। সেটা আগামী পৃথিবী সেটা বুঝবে। যে আমরা যেরকম বলি অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দাদরিস্তথা পঞ্চকন্যা স্মরে নিত্যম মহাপাতক নাশনম। এই যে অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দাদরি, এদের সকালবেলা স্মরণ করতে বলছেন। তো এরা কেউই একগামিনী ছিলেন না, কিন্তু সমাজ তাকে সেই প্রতিষ্ঠা দিয়েছে। বেশ্যাপুত্র প্রশিষ্ট এখানে ঋষি হয়েছেন। গণিকা পুত্র সত্যকাম তার মায়ের নামে জবালি সত্যকাম বলে উপনিষদের স্থান পেয়েছে। তো এটাকে আপনি প্রগতিশীল বলতে পারেন, এটাকে আপনি যে কোনো বিশেষণে উপস্থাপিত করতে পারেন, কিন্তু এটাই সমাজ দেখিয়েছে, পৃথিবীর অন্য কোনো সমাজ সেটা দেখাতে পারেনি। এই কথাগুলো না শ্রমিক ভট্টাচার্য ছাড়া বিজেপির অন্য কোনো রাজ্য নেতার মুখে শোনা যায় না। আমি সেই কথাটাই বলতে চাইছি। প্রশ্ন হলো, আমরা যে যেটাকে আমি শ্রমিক লাইন বলছি, যেটা হিন্দুর কথা বলি, দেখুন ঋষি অরবিন্দ কি বলেছেন, আমরা নতুন কি বলেছি। ঋষি অরবিন্দের বিখ্যাত উত্তরপাড়া ভাষণ,
What is religion? Which we call Sanatan eternal. It is the Hindu religion because Hindu nation has kept it. I say it is Sanatan Dharma, which for us is nationalism. ঋষি অরবিন্দ বলছেন। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম নিয়ে যখন বিভিন্ন বিতর্ক হচ্ছে তখন অরবিন্দের বক্তব্য কি ছিল? It is not a mantra. It is a religion of nationalism. এটা বন্দে মাতরম সম্পর্কে অরবিন্দের বক্তব্য ছিল। দেখুন, আমরা বন্দে মাতরমকে খণ্ডিত করেছি, আমরা পরিকল্পিতভাবে রবীন্দ্রনাথকে তার জনগণ মন অধিকে পঞ্চম জর্জের উদ্দেশ্যে লেখা একটা গান বানিয়ে দিয়েছি এবং তা একটা কিন্তু নয়, তা নয় আমরা অনেক এটাকে লিখেছেন, পঞ্চমজনের উদ্দেশ্যে একটা স্তুতি গান হিসেবে আমরা বানিয়েছি এবং এই পারসেপশনটা সারা দেশের মধ্যে এখনো আছে এবং এটার বিরুদ্ধে যত প্রচার দরকার সেটা হয়নি। আমি নিজে সংসদে এটা তুলেছি। আরেকজন সাংসদ আছেন আমাদের রাজ্যে, সুখেন্দু শেখর রায়, তার একটা অসামান্য প্রবন্ধ আছে এর ওপরে লেখা। বিচিত্রা এবং পূর্বাশায় রবীন্দ্রনাথ 37 সালে 39 সালে নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন এবং কতটা ঘৃণা, হতাশা, ক্ষোভ থেকে তিনি তখন চুপ করে গিয়েছিলেন সেটা তিনি নিজেই তার জীবদ্দশায় ব্যক্ত করে গেছেন। শিবমন্দি, আপনি কি মনে করেন না যে লেখাপড়া এবং সহিষ্ণুতার ক্ষেত্রে আপনি আপনার ফেলো পার্টি পিপলের থেকে খানিকটা এগিয়ে এই রাজ্যে? আমি কখনোই মনে করি না। এই ভাবনাটা আমার মধ্যে নেই। আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত। আমি আমার মতো করে ভিন্ন রাজনৈতিক দলকে দেখতে চাই, তাদের বক্তব্যগুলো শুনি, আমি প্রত্যেকের বক্তৃতা শুনি, অনেকের বক্তৃতা আমি মুখস্থ এখনো বলে দিতে পারি। যে প্রিয়রঞ্জন দাসমুন্সী, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু বলুন, কিংবা আপনি বিনয় চৌধুরীর বক্তৃতা কেমন লাগে? মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অসামান্য। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে তুলনা শুধুমাত্র তারই হতে পারে, অন্য কারোর হতে পারে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা নো নিউসেন্স ব্যাপার আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আবেগ জড়ানো উদ্ধত্ত আছে। এখন সেটা নিয়ে উনি অনেক সময় অনেক কিছু করেন। ওনারটা কি বক্তৃতা না কমিউনিকেশন? দেখুন, ওনার আগে কমিউনিকেশন ছিল, ওনার বক্তৃতা ছিল না। ওনার একটা অস্থির পদচারণা ছিল, উনি রিলেট করতে পারতেন মানুষকে। উনি এখানে তথাকথিত পরিবর্তন ঘটাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, এই বিশ্বাসটা তিনি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তথাকথিত কেন বললেন? তথাকথিত এই কারণেই বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি, কিন্তু গত 15 বছরে উনি যা দেখিয়ে গিয়েছেন, ওনার দল যা দেখিয়ে গিয়েছেন, বিশেষ করে ওনার সোনার টুকরো ভাইরা যা করে গিয়েছেন, তারপরে মানুষ তাকে একটা দুঃস্বপ্ন বলে মনে হয়। আমি বলেছিলাম 2011 সালে যে এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের চোখে মুখ্যমন্ত্রী স্বপ্নের মেঘবালিকা, আর আজকে আমিই বলছি ঠাকুরমার ঝুলি, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। শ্রমিক ভট্টাচার্যকে অনেকে না বামপন্থী বিজেপি বলেন। তার কারণ দলের মঞ্চে আপনি সাংস্কৃতিক রাষ্ট্রবাদের পাশাপাশি ব্যক্তি জীবনে সুনীল শক্তি আপনার খুব অবিচ্ছেদ্য অঙ্গ। আপনার বাম জমানায় অনেক বামপন্থী নেতার সঙ্গে আপনার ভয়ঙ্কর সুসম্পর্ক ছিল, ব্যক্তিগত সম্পর্ক এখনো আছে। হ্যাঁ, এমনকি বামপন্থা থেকে যারা তৃণমূলে গিয়েছেন তাদের সঙ্গে আপনার সুসম্পর্ক আছে। আপনি একটু লেফট ঘেঁষা, দক্ষিণ লেফট টু সেন্টার, এটা একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল বহু যুগ আগে, কিন্তু এখন সেন্টার কোনটা, লেফট কোনটা, মানে রাইট কোনটা, এটাই এখন মানুষ ঠিক বুঝে উঠতে পারছে না। আসলে রাজনীতির পরিভাষাটা বদলেছে, পৃথিবীব্যাপী বদলেছে। টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। আজকের যে তরুণ প্রজন্ম কিন্তু আমাদের যুগে যেটা হতো স্টালিন ট্রটস্কি দ্বন্দ্ব বা গ্লাসনোস্ট পেরেস্ট্রোইকা, পূর্ব ইউরোপ থেকে কমিউনিজম চলে যাচ্ছে, আবার তার কিছুদিন পরে অন্য নামে বামপন্থীরা ফিরতে চাইছে, কিন্তু সফল হচ্ছে না। আবার যদি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ইতিহাসটা দেখি এবং প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানের অবস্থান, সেখানে ভারতীয় রাজনীতিতে টানাপোড়েন, কংগ্রেসের মধ্যে ভিন্ন ভিন্ন মতবাদ, তার সংঘাত, লোকমান্য তিলকের একটা অবস্থান। আবার এখানে আমরা যদি দেখি বিপিন চন্দ্র পালের হঠাৎ রাজনীতি থেকে অবসর নিয়ে চলে যাওয়া, বিদ্যাসাগরের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া কংগ্রেসের মঞ্চে সভাপতিত্ব করার জন্য। বিদ্যাসাগর বললেন, যারা লড়াই করবেন তোমরা কি তাদের হাতে একটি করে তরবারি দিচ্ছ? তা সেটা বললেন পথটা আমাদের নয়, বিদ্যাসাগর সরে এলেন। তো এই পুরো বিষয়টা যদি দেখে, এর মধ্যে অবশ্যই
আর্য সমাজ আছে, হুম। এর মধ্যে অবশ্যই স্বামী প্রণবানন্দ আছেন, অবশ্যই ব্রাহ্ম সমাজ আছে, রবীন্দ্রনাথ আছেন, প্রত্যেকের নিজস্ব অবস্থান আছেন। এবং সেই সময়ে যদি আমরা 1910 থেকে আমরা 1947-এর ইতিহাসটা পশ্চিমবঙ্গে দেখি, এবং পরবর্তী যুক্ত ফ্রন্টের আমল থেকে জরুরি অবস্থা, এর মধ্যে অনেকগুলো রাজনৈতিক স্তর পেরিয়েছে, কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছিল সমাজের মধ্যে, কিছু নেতৃত্ব উঠে এসেছিলেন। জ্যোতি বসু নিঃসন্দেহে, জ্যোতি বসুর একটা তার রাজনৈতিক ক্যারিশমা উচ্চতা, ছিল। একটা ক্যারিশমা তো ছিলই, এবং আপনি ক্যারিশমার থেকে কোনোদিন বড় বামপন্থা আকৃষ্ট হননি? বামপন্থা না, কখনোই আকৃষ্ট না। হননি কেন? আমার মনে হয় যে একটা অবৈজ্ঞানিক একটা বিষয়। হ্যাঁ, হুম, হুম, ডারউইনের তত্ত্বও যেরকম আজকে প্রাসঙ্গিক নয়, হুম। আজকের যুগে বামপন্থাও প্রাসঙ্গিক নয়। দেখুন, আজকের যুগে দরিদ্র মানুষের কথা, অসহায় মানুষের কথা, প্রান্তিক মানুষের কথা বলার জন্যই বা তাদের অ্যাড্রেস করার একচেটিয়া অধিকার তো বামপন্থীদের থাকতে পারে না, মানে যারা বামপন্থী বলে মনে করেন। আর আমাদের পশ্চিমবঙ্গের সিপিআইএম তারা যাদের অনুকরণ করে, মানে আমরা যদি চীনের কথা বলি, তো চীনের চেহারাটা আজকে কি সারা পৃথিবী জুড়ে? সমিত, বামপন্থী মানে কিন্তু সিপিআইএম নয়, না, বা সিপিআইএম মানে আমি যেটা বলতে চাইছি আপনি বুঝতে পারছেন, লেফটিস্ট আর সিপিএম এই দুটো তো মানে এরকম নয় যে এটা দুটো সমান। না না, এটা দুটো সমান নয়, কিন্তু সমান বলেও কিছু মানুষ দাবি করেন, আমি সেটা মানতে পারছি না। আমার কোনো জিনিসের প্রতি যদি কোনো প্রতিবাদ করার ইচ্ছে হয়, ইস্যুটাকে আমার মনে হয় যে আমার ঠিক পথে আমি যাচ্ছি না, তাহলে আমি সেটা প্রতিবাদ করবো, সেটা আমার দলে থেকেই প্রতিবাদ করবো। আজকে নরেন্দ্র মোদী সরকারে আসবার পর প্রান্তিক মানুষের জন্য যে ধরনের প্রোগ্রাম নেওয়া হয়েছে, অসংগঠিত শ্রমিকের জন্য যা করা হয়েছে, কৃষকের জন্য যা করার প্রচেষ্টা করা হয়েছে, অনেক কিছুই পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়নি। তো সেটা তো এর আগে বামপন্থীদের যারা বন্ধু সরকার ছিলেন তারা করতে পারেননি, কিন্তু নরেন্দ্র মোদী করেছেন। এখন আপনি বলতে পারেন জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না করাটা ঐতিহাসিক ভুল ছিল, জ্যোতি বসু যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে হয়তো কিছু করতে পারতেন। তো এগুলো ইফস অ্যান্ড বার্ডস নিয়ে তো চলবে না, আমরা যে পেয়েছি গজালে মামা হতো কিনা সেই রকম। তো এগুলো নিয়ে চলবে না। আপনি কবে থেকে ঠিক করলেন যে আপনি রাজনীতিতেই নিজেকে সমর্পণ করবেন? যেদিন অটল বিহারী বাজপেয়ী হেরে গেলেন। আচ্ছা, যেদিন অটল বিহারী বাজপেয়ীর হারটা দেখলাম, হুম, সেদিন থেকে বললাম আর কিছু করার নেই, পলিটিক্স। মানে আপনি সংসদে হারের কথা বলছেন, অনাস্থা ভোটে? না নাকি না, গোয়ালিয়র? আমি গোয়ালিয়রে ওনার হারের কথা আচ্ছা, বলছি। আচ্ছা। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে খুব একটা মজার গল্প আছে। জঙ্গিপুরে আমাদের প্রার্থী ছিলেন অনিমা বসু, তা আমি জঙ্গিপুরে প্রচার করতে গিয়েছিলাম, বিজেপির প্রার্থী। তা করে আমি এসছি, শিবপুরে থাকি তখন। তখন আমাদের পাড়ায় একটা ছোট্ট দোকান ছিল, কার্তিকদার দোকান, সিঙ্গাড়া বিক্রি হতো, ছোট্ট সিঙ্গাড়া। তা সেবারে প্রথম সেফোলজি শুরু হচ্ছে, বিনোদ দুয়ার, আমাদের প্রণয় রায় দুজন করছেন। তা আমাদের ক্লাব ঘরে একটা টিভি চলছে পাড়ায়, তা আমরা সব বন্ধু বান্ধব আছি। তা আমাকে দেখে বলতে একটা পার্টি বেলি না বিজেপি, একটা নামই বোঝে, কারণ তখন আধ ঘন্টা বক্তৃতা করলে তো মোটা 15 মিনিট বলতে হতো আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। তা প্রথম ফল বেরোলো, অন্ধ্রপ্রদেশে বিজেপি প্রার্থী জঙ্গা রেড্ডি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পিভি নরসিমা রাওকে পরাজিত করেছেন 35,000 না 60,000। সবাই হই হই করে উঠলো, আরে আরে শ্রমিক তোর পার্টি প্রথম ঘোষণা। তবে কার্তিক দার দোকানের মোটামুটি আমার পকেটে পয়সা সব সিঙ্গাড়া শেষ হয়ে গেল, সবাই খাইয়ে দেওয়া হলো, পুরো স্পন্সর। আমার আনন্দের ব্যাপার, আমার প্রার্থী জিতেছেন। তারপরে যেটা খবরটা এলো সেটা হৃদয় বিদারক। গোয়ালিয়র কেন্দ্রে বিজেপি সভাপতি এবং প্রাক্তন বিদেশ মন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাধবরাও সিন্ধিয়ার থেকে 35,000 ভোটে পিছিয়ে আছেন। সেই লিডটা বাড়তে থাকলো। আমাদের হাওড়াতেও প্রিয়রঞ্জন দাসমুন্সী সমর মুখার্জিকে হারিয়ে জিতলেন। আমার এখনো সেই প্রিয়রঞ্জন দাসমুন্সীর প্রচার মনে আছে, উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবেছে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, নিঃশেষে জীবন দান করেছেন ইন্দিরা গান্ধী, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আপনারা আমাকে হাত চিহ্নে ভোট দিন। আমি প্রিয়রঞ্জন দাসমুন্সী বলছি, এইমাত্র আপনাদের পাড়া এলাম। তো এইভাবে ভোট হলো। 85,000 ভোটে সম্ভবত প্রিয়রঞ্জন দাসমুন্সী জিতেছিলেন, সমরবাবু তালা আমি চাবি, চাবিওয়ালা নাম হয়ে গেল। ঘটনা ঘটেছে। তো সেখানে আমি ঠিক করি না এবার রাজনীতি করব, এবং
মানে বাধা that was বিপত্তি the এসছে। it moment, অটল বিহারী হ্যাঁ, বাজপেয়ী হ্যাঁ, হেরে হ্যাঁ, যাওয়া, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাকে সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নিতে হলো এবং 242টা আসনে নির্বাচনে লড়ে আমরা 2টো আসন পেয়েছিলাম। তো সেদিনটাই আমি ঠিক করেছিলাম এটা করব এবং আনন্দের সঙ্গে করব। আমি পার্টি আনন্দের সঙ্গে করি এবং আমি আমার সহকর্মীদের, আমি বক্তৃতা করলে আমি আমার পার্টির কর্মীদের সঙ্গে বলি, ভাই রাজনীতিটা মারামারির জায়গা নয়, আনন্দের সঙ্গে পার্টি করো। এই যে ধরুন রাজনীতি করতে গিয়ে আপনার সাংসারিক দিকে ঘাটতি পড়েছে, আপনি কোভিডে আপনার বাবা মা খুব অল্প সময়ের ব্যবধানে চলে গেছেন, ফলে আপনি আর্থিক সমস্যায় কাটিয়েছেন, আপনার বিধায়কের পেনশনটুকু ছাড়া আর আপনার কোনো রকম রোজগার ছিল না, কিন্তু আপনি তখনও রাজনীতি, লোক লস্কর, দান ধ্যান সব বজায় রেখেছেন। না, মানে আমার এটা কি বিধায়কের করে পেনশন, পারলেন? আমার বিধায়কের পেনশনটা যদি হিসাব করেন অ্যামাউন্টটা, সেটা আমি যেখান থেকে নির্বাচিত হয়েছিলাম সেই এলাকায় এখনো খরচা করে দিই। আমার ভাই বোনেরা আমাকে দেখে, হুম, আর আমি রক্তের সম্পর্কের বাইরে কারোর থেকে কোনো অর্থ সাহায্য নিই না। হুম, তারা আমাকে দেখে আর আমার প্রয়োজন খুব কম, একটা বদ অভ্যাস আছে, হুম, হুম, সেটার জন্য একটু খরচা আছে, হুম। ব্যাস আর কিছু না, সেটা কাটিয়ে উঠবো। কিন্তু আপনাকে নাকি একবার বিদেশে গিয়ে ভিক্ষা করে খেতে হয়েছিল? না না, সেটা সেটা কি ঘটনা? আপনার আনন্দবাজার পত্রিকা সেটা স্টোরি করেছিল। হ্যাঁ। এই বিষয়টা খুব মজার। মজার হচ্ছে এখানে আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম স্যান ডিয়েগোতে, হুম, তা আর আমার বোন থাকে নিউ জার্সিতে। হুম, তা আমার যে ভগ্নী সে আমার খুব বন্ধুর মতো, সে খুব পড়াশুনো করে, তো তার মানে ভারতীয় সংস্কৃতি, আপনার চেয়েও বেশি পড়াশোনা করে? প্রচুর পড়া সে। আচ্ছা। সে খুবই ভালো ছাত্র এবং ভেরি বিগ শট। হুম, ও আমাকে একটা টিকিট পাঠিয়েছিল ওর ওখানে যাওয়ার জন্য। তা আমার এই যে বন্ধু পূর্ণেন্দু চক্রবর্তী, হুম, ও আমাকে স্যান ডিয়েগোতে দেখালো, বলে দেখ তুই তো প্লেনে গেলে খাবার ফ্রি আছে, পেয়ে যাবি, এই বলে ও প্রিন্ট আউটটা বার করেছে, দেখালো লাঞ্চ স্ট্রোক ডিনার লেখা আছে, বলেই তো খাবার দিয়ে দেবো। তা আমি সকালবেলা ওর বাড়ি থেকে একটা, ওর মিসেস স্কুলে পড়ায় চলে গেছে, তা একটা ধোসা খেয়ে বেরিয়ে ওর অফিসে গেলাম, একটা কফি খেলাম, ও আমাকে পৌঁছে দিয়ে এলো। তারপরে যখন উঠেছি, ওটা একটা অসাধারণ জার্নি, মানে ফ্রম নিউ ইয়র্ক এয়ারপোর্ট, আর এদিকটা হচ্ছে আপনার হ্যাঁ লস এঞ্জেলিস, হ্যাঁ ওই নিউ জার্সি এয়ারপোর্টটা মনে করতে পারছি না নাম। তো যাচ্ছি, মানে বরফ, পাহাড়, সমুদ্র, সবুজ একসঙ্গে দেখা, বিভিন্ন ফ্রেম। বিভিন্ন ফ্রেম। তা ঠান্ডা জল খেলাম, তো সকালবেলা একটা ওই প্যান্টাপ্রাজল খেয়েছিলাম, হুম। এটা এমনি তো খেলে এবার খিদে পায়, রিস্ক নিয়ে নিই আর কি, যদি অ্যাসিড ফ্যাসিড হয়, জলটা খাওয়ার পর খিদে পাচ্ছে। এবারে ট্রলিতে একজন খাবার নিয়ে এলো, আমার পাশ দিয়েই চলে গেল, ফ্লাইটে বেশি যায়, উল্টো দিকে মহিলা বসছিলেন, তাকে দেখলাম যে তার খাবার দাবার নামিয়ে দিয়ে চলে গেল। তা আমি ভেবেছি মানে এবার রাইট সাইডে দিয়েছে, এবার এই দিকটা দেবে, এই লেনে পরে দেবে। তারপরে দেখলো আবার ঘোরাঘুরি হচ্ছে, আমাকে আর কিছু বলছে না। তা আমি ওদের দিকে জিজ্ঞেস করলাম, ভাই তোমরা এখানে প্রোভাইড, তো বলছে আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইটে খালি আমরা এটা প্রোভাইড করি, আর এটা ডোমেস্টিক ফ্লাইট, ইউ হ্যাভ টু পারচেস and গেট মি দ্য মেনু। মেনু দিল, তো আমি দেখে কিছু খুঁজে পাচ্ছি না। তো একটা বললো যে দেখুন একটা চিল্ড চিকেন একটা কি খাবার আছে, আমরা চিল্ড চিকেন তো ঠিক চলবে না। তখন বললেন আপনি কোথা থেকে আসছেন? তা বললাম আমি ইন্ডিয়া থেকে আসছি। বললাম আমি ইন্ডিয়ান প্যাসেঞ্জার সার্ভ করে থাকি, এটা আপনার চলবে, আপনি খেয়ে দেখুন, ভালো লাগবে। ভালো কথা। এবারে জাস্ট আমি দিয়েছে, আর প্রচণ্ড খিদে পেয়েছে। আমি এমনি খুব স্বল্পাহারী, কিন্তু খিদে পেলে খেতে হয়, একটু গ্যাস্ট্রাইটিস আছে। জাস্ট আমি তুলে খেতে যাব, সঙ্গে সঙ্গে এসে বলো স্যার পেমেন্ট। আমি পকেট থেকে একটা $20 নোট বার করে তাকে দিলাম, বললো কার্ডে স্যার। আমি বললাম কার্ড নেই। বলি ইউ আর ট্রাভেলিং ইন আমেরিকা উইদাউট এনি ক্রেডিট কার্ড? আমি বলি ইয়েস। তো বলছে যে তুমি কোথায় যাচ্ছ? আমি গোয়িং টু মাই সিস্টার। Where are you coming from? I'm coming from my friend's house. It's amazing. বলে we won't accept cash. কেলেঙ্কারি। তো আমি বললাম ভাই একটা কাজ করতে পেয়েছে, হবে, সামনে খাবার, পকেটে টাকা, অথচ বলছে নেবে না। তখন আমি বললাম যে আচ্ছা ভাই তুমি এটা নিয়ে নাও, হুম। আপনি আমার হয়ে পেমেন্ট করে দিন হুম। কার্ডে। বলে স্যার আমেরিকান রুল ইজ ভেরি স্ট্রিক্ট, ডোন্ট ট্রাই টু অ্যাবিউজ ইট। তুলে নিয়ে চলে গেল। তারপর আমি দু একজনকে রিকোয়েস্ট করলাম, কেউ কোনো কথা শুনছে না। লাস্টে আমি পেছন দিকে দেখলাম একটা ওয়াশরুম আছে, ওখানটা গেলাম, আর ওখানেই ওদের ওই ছোট একটা Pantry-টা, কিউবে গেল, ওদের প্যান্ট্রি মতো রাখা আছে। তা আমি গিয়ে ওদের বললাম, ওরা কোনো গ্রাহ্যই করলো না আমার কথায়। আমি তো ছোটবেলা থেকে ওই তোমার পাশে দাঁড়িয়ে স্ট্রিট কর্নার করছি টুলের ওপরে, তা আমি যথারীতি একটা ভাষণ শুরু করে দিলাম। একটা ভাষণ দিলাম, আমি দেখলাম আশেপাশের কোনো প্যাসেঞ্জারের আমার দিকে তাকালো পর্যন্ত না, মানে কারোর কোনো ইন্টারেস্ট নেই।
তারপর একজন সে ভদ্রলোক আমেরিকান ছিলেন, কিন্তু আমার সঙ্গে প্রথম যার ইন্টারাকশন হয়েছিল সে আমেরিকান নয়। তো সে আমাকে, বড় চেয়ারা, সে এসে আমাকে বললো, I can provide you some pride. Are you ready to accept it? কি বলো? Yes. Go back to your site. আমি সিটে গিয়ে বসলাম, আমার হাতের ছোট ছোট দুটো ওই রুটি আর একটা টিস্যুর মধ্যে নিয়ে থাবাস করে থাপিয়ে দিয়ে চলে গেল। আমি জল খেয়ে ওইটা নিয়ে থাকলাম। হ্যাঁ, তো এইটা হচ্ছে পরিস্থিতি। তো এটা আমার মনে থাকবে, বেশ স্মরণীয় ঘটনা। আজও আমার ক্রেডিট কার্ড নেই, একটা ডেবিট কার্ড আছে। শ্রমিক ভট্টাচার্য কি রাহুল গান্ধী থাকবেন না দিলীপ ঘোষ হবেন? মানে আপনি কি চিরকুমার সভার ফাউন্ডার মেম্বার হয়ে থাকবেন, না দিলীপ দার মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন? না না, আমার এখন আমি তো এখন সিনিয়র সিটিজেন। তাতে কি হয়েছে? হ্যাঁ, আর সো হোয়াট? না না, আপনার যদি আমার কে জোর করে পাতা ভুবনে কে কথা ধরা পড়ে কে জানে। বাট ডোন্ট ইউ ফিল লোনলি অ্যাকচুয়ালি? আমার না না, আমি কখনো লোনলি ফিল করি না। আমি অধিকাংশ সময় আমার পার্টি কর্মীদের সঙ্গে, আমার বন্ধুদের সঙ্গে কাটাই, তাহলে কবিতার সঙ্গে কথা বলি, আমি ঠিক আছি। মানে একা থাকারও তো বোধহয় একটা কাইন্ড অফ অ্যাডিকশন আছে। হ্যাঁ, অবশ্যই, তাই না? এটা যারা একা থাকে তারা বোঝে। কৈফিয়ত দেওয়ার কেউ নেই। না, কৈফিয়ত দেওয়ার আমাকে অনেক আছে। আমার বোন থাকে, বোনকে কৈফিয়ত দিতে হয়, বন্ধুদের কৈফিয়ত দিতে হয়। যেটা বলে যে টিভি রিমোট নিয়ে কোনো কাড়াকাড়ি নেই। না, কিন্তু শ্রমিক দা, অনেক সিরিয়াস নোট, রাজ্য সভাপতি হওয়ার আগে আপনি দলের কোনো সংগঠনের কোনো সভাপতি হন, তাই তো? না, আমি 11 বছর, যেটা মনে হয় ভারতবর্ষে কেউ নেই, আমাদের যুব শাখার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক ছিলাম। একজনই তখন সাধারণ সম্পাদক থাকতো। এরপরে দলের আমি 4 টার্মের জেনারেল সেক্রেটারি ছিলাম পার্টি। আমি কোনোদিন সভাপতি শব্দটা আমার নামের পাশে কোনোদিন মন্ডল সভাপতিতেও বসেনি। এক্স্যাক্টলি, প্রথম সভাপতি রাজ্য সভাপতি। আপনার নার্ভাস লাগেনি এক ধাপে একদম রাজ্য সভাপতি? ধাপ বলে না, তখন তো জীবনের অনেক সময় পেরিয়ে গেছে। আমি তো বহু সভাপতিকে মানে অ্যাকচুয়ালি জন্মাতে দেখেছি, পাশ থেকে দেখেছি, রাজনীতিতে যোগ দিয়ে সভাপতি হতে দেখেছি। আমাদের দলের বিষয়টা এরকম নয়। আসলে আমরা সারা দিনই মোটামুটি সারা মাসে একটা নির্দিষ্ট ওই মতাদর্শগত বন্ধনের মধ্যে বা তাদের সেসব নিয়ে চিন্তা ভাবনার মধ্যে অন্য সংগঠনের সম্পর্কে একটা সম্পর্কের সঙ্গে থাকি। ফলে আমাদের কাছে না, ওই একটা ব্যাপারে হয়েছিল, প্রথম দিন অ্যাড্রেস করতে গিয়ে মাননীয় সভাপতি বলে কিন্তু গত বছর জুন মাসে আপনি সভাপতি হলেন, প্রায় 11 মাস কাটতে চলল। এই সময়কালে নেওয়া আপনার সেরা সিদ্ধান্ত কি রাজ্য সভাপতি হিসেবে? সেরা সিদ্ধান্ত বলে কিছু বলতে পারবো না। আর আমাদের সভাপতি তো কোনো ইউনিল্যাটারালি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তাও সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি যদি মনে করেন অ্যাজ রাজ্য সভাপতি আপনি নিয়েছেন, যেটা আপনাকে খুব তৃপ্তি দিয়েছে বা দলের? আমি সিদ্ধান্ত একটাই নিয়েছি, যেদিন আমি সভাপতি হয়েছি সেদিন আমি একটা ঘোষণা করেছিলাম এবং সেটা পার্কুলেট করেছে নিজ পর্যন্ত, যে যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে অতি সক্রিয় সে পার্টির পদাধিকারী, আর যাকে পার্টির পতাকা ছাড়া মানুষ বিজেপি হিসেবে চেনে, রাস্তায় বিজেপির সম্পর্কে প্রশ্ন করে, নমস্কার করে, সে নেতা। এটা নিজ পর্যন্ত গেছে। মানে এইটা কি আপনি অ্যাজ এ থামরুল আপনি এটা আমি এটা বলে প্রপোজ করা নয়, এটা আমি বলেছিলাম। প্রপোজের এখানে কোনো বিষয় নয়, এটা আমি বলেছি। এবং এই কথাটা মানুষ নিয়েছে, আমাদের বিজেপি কর্মীরা নিয়েছে, যারা দীর্ঘদিন থেকে আমাদের সঙ্গে বিজেপি করছে। কত মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। এই রবীন চ্যাটার্জি আমার অত্যন্ত ঘনিষ্ঠ পার্টির মধ্যে, সে দেখে যেতে পারলো না যে শ্যামাপ্রসাদের মাটিতে প্রথম শ্যামাপ্রসাদের সরকার তৈরি হচ্ছে। সরকার হবেই, সরকার হয়ে গেছে। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে। পৃথিবীর কোনো শক্তি তৃণমূলকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনতে পারবে না। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, সমাজ বিজ্ঞানের নিয়ম মেনে তৃণমূল তার বৃত্ত সম্পূর্ণ করেছে। এবার সময় শেষ। 2021-এও শোনা গিয়েছিল। আপনার 2021-এর সঙ্গে এই নির্বাচনে পার্থক্য আছে। প্রত্যেক নির্বাচনে জয় পরাজয় থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল কিছু কিছু শিক্ষা নেয়। আমরা শিক্ষা নিয়েছি। আমরা আমাদের মতো করে
যে আমাদের ভ্রান্তিগুলো ছিল সেটা পুরোটা দূর করতে পেরেছি বলা নয়, কিন্তু আমরা চেষ্টা করেছি। কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের থেকে গিয়েছে, সেটা থাকে, ফুল প্রুফ সিস্টেম বলে কিছু হয় না। কিন্তু যেটা হয়েছে এবারে যে নির্বাচনটা, সেটা অন্য নির্বাচনের থেকে আলাদা। আমি সভাপতি হয়ে প্রথম বক্তৃতায় আমি বলেছি 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আমাদের প্রধানমন্ত্রী এসে বলেছেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই ন্যারেটিভ সারা পশ্চিমবঙ্গে যখন ছড়িয়ে পড়েছে, নির্বাচন শুরু হবার 15 দিন আগে থেকে কিন্তু একটা অন্য ন্যারেটিভ উঠে এসেছে। এখন মানুষ আমাদের বলছে তোমরা কারা, লড়াই তো আমাদের। আমরা ন্যারেটিভ তৈরি করেছি মানুষ যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। কিন্তু আজকের যে নির্বাচনটা হচ্ছে, আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই, আজকের ব্যাটনটা কিন্তু আমাদের হাত থেকে মানুষের হাতে চলে গেছে। মানুষ বলছে জনতা বনাম মমতা, বুঝে নেবে জনতা। এইখানে কি, এই ম্যাচে কি আপনার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইলেকশন কমিশনকে পেলেন সঙ্গে? যেমন আইপিএল এ যেমন হয় না, ইম্প্যাক্ট প্লেয়ার নামায়। নির্বাচন কমিশন যদি নির্বাচন কমিশনের কাজটা ঠিকভাবে করতো, তাহলে আমাদের জয়ের ব্যবধান অনেক বাড়ত। নির্বাচন কমিশনের কাজে আমরা সন্তুষ্ট নই। যে পরিমাণ ফর্ম 7 আমরা জমা করেছি, তৃণমূল কংগ্রেস তাদের সিস্টেমকে কাজে লাগিয়ে, প্রশাসনকে কাজে লাগিয়ে, ইআরওকে কাজে লাগিয়ে সাবমিট করা ফর্মকেও সিস্টেমে আপলোড করেনি। পুলিশ কোন অধিকারে, কোন আইনে ফর্ম 7 ছিনতাই করতে পারে? তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও একটি বিষয় সফল, তারা বেশ কিছু অঞ্চলে সমাজের কিছু প্রতিষ্ঠিত ব্যক্তির নাম, মানে 3 জেনারেশনে কলকাতা শহরে ধরুন পরিচিত সেই পরিবারের অনেক ধান ধ্যান আছে, আমি নাম করছি না, তাদের বাড়ি 3 জন ভোটারের নাম কেটে দিল। এগুলো পরিকল্পিতভাবে করেছে। মতুয়া এলাকায় নাম কেটেছে, রাজবংশী এলাকায় নাম কেটেছে, বিজেপি লিড পেয়েছে, নাম কেটেছে। ইলেকশন কমিশনের জন্য বিজেপির কোনো সুবিধা হচ্ছে না, কোনো কোথাও সুবিধা হয়নি। ইলেকশন কমিশন এসআইআর করার চেষ্টা করেছে, কিন্তু ফুল প্রুফ এসআইআর সিস্টেমকে নামাতে পারেনি। আর বিজেপি নির্বাচন কি এর ভরসায় নির্বাচন করছে নাকি? ভোটলেট লড়ছে নির্বাচন কমিশনের ভরসায়। 2011 সালে পশ্চিমবঙ্গে একটা তথাকথিত পালাবদল হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কোন এসআইআর ছিল তখন? হরিয়ানা নির্বাচনের আগে, দিল্লি নির্বাচনের আগে কোথায় এসআইআর ছিল? এসআইআর শুরু হচ্ছে বিহারে, আর 12টা রাজ্যে এসআইআর চলছে। এখানে এত হল্লা কেন? কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে মহাভারতে 1 ধৃতরাষ্ট্র, আমাদের ভোটার লিস্টে 11 জন ধৃতরাষ্ট্র। বাবা ছেলের বয়সের পার্থক্য 10, ভাই বোনের বিয়ে, স্বামী স্ত্রীর বাবার নাম 1, এ আপনি কোথায় পাবেন? কিন্তু আপনি তো এইটা দেখেছেন শ্রমিক দেওয়া, এটা আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল এগ্রি অর নট, যে এসআইআর এর ফলে প্রচুর লোকে হেনস্থা হয়েছে, হয়রানি হয়েছে। মানে এক বাড়িতে একজনের নাম কাটা গেছে, বাকিদের নাম আছে, বিভিন্ন ধরনের ক্ষোভ বিক্ষোভ ইত্যাদির কথা ভেসে আসছে। হাউ ডু ইউ রিঅ্যাক্ট টু দ্যাট? একটা যে কোনো ধরনের বড় সিদ্ধান্ত নিতে গেলে বা যে কোনো প্রক্রিয়ার মধ্যে থাকলে কিছু অসুবিধা হয়। কোলাটারাল ড্যামেজ, এটা কোলাটারাল ড্যামেজ তো আমি কখনোই বলবো না, এটা করার প্রয়োজন ছিল। এবং এটা কতটা প্রয়োজনীয় সেটা আরো কয়েক বছরের মধ্যেই পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবেন। আমরা একটা রাজ্যে বাস করি যার সঙ্গে বাংলাদেশের একটা 2200 কিলোমিটারের বেশি বর্ডার আছে। র্যাডিক্যালাইজেশন আজকে পৃথিবীর বা মানব সভ্যতার সবচেয়ে বড় শত্রু। ইটস আ ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন, মিনাস টু হিউম্যান সিভিলাইজেশন। আজকে তার প্রভাব আজকে পশ্চিমবঙ্গে পড়ছে এবং কিছু ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের এই জমিটাকে ব্যবহার করে বনাঞ্চল আর সীমাঞ্চল, বিহার ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। লাভ জিহাদের সঙ্গে সঙ্গে ল্যান্ড জিহাদ চলছে। এখানে কোভিডের সময় থেকে এখানে স্লিপার সেলের সংখ্যা বেড়েছে। বিভিন্ন মডিউলকে কুচবিহারকে সেন্টার করে এপিক সেন্টার বানিয়ে কোভিডের সময় তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পেয়ে গেছে। লস্করে তৈবার জঙ্গি কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছে। আইএসআইএস এর জঙ্গি যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা স্বীকার করেছে তারা পশ্চিমবঙ্গে ছিল, পশ্চিমবঙ্গে ঢুকেছে বাংলাদেশ দিয়ে। একটা পোরাস বর্ডার, সেখানে যদি রাজনৈতিক ঐক্যমত্য না তৈরি হয়, সেখানে যদি সেন্ট্রাল আর স্টেটের ফোর্স একসঙ্গে কাজ না করে এবং জনসচেতনতা না তৈরি হয়, একটা ধর্মান্ধতা যদি গ্রাস করে ফেলে, তাহলে সেটা অত্যন্ত বিপজ্জনক অবস্থা তৈরি করে। তো নিঃসন্দেহে সেখানে এসআইআর একটা প্রক্রিয়া। একটা মানুষ মারা গেছে, বলুন তো, সে তো পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে। তো তাকে আপনি কেন আপনার বড় হৃদয় নিয়ে আপনি তাকে ধরে রাখবেন? মুখ্যমন্ত্রী যেটা বলছেন, ওনার এজেন্ডা তো পরিষ্কার, যে যারা চলে গেছে ওপরে, তারাও তো কারোর মা ছিল,
তারাও তো কারোর বাবা ছিল, কারোর প্রেমিক ছিল। ওদেরকে একটু ভোটার লিস্টে জায়গা রেখে দেওয়া যায় না? মুখ্যমন্ত্রী কবি মন আপনার নিয়ে উনি মধ্যে এই বলতে যে পারছেন। রসিকতার বোধটা আছে না শ্রমিক দা, দিস ইজ হোয়াট আই কল শ্রমিক লাইন। একটা জিনিস আপনি আমায় বলুন, আপনি রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপ ঘোষ নতুন করে গুরুত্ব পেলেন, এটা সবাই আমরা দেখেছি। আপনি এটাকে বলতে পারেন যে এটা দলীয় ইত্যাদি ইত্যাদি। আমার প্রশ্নটা হচ্ছে, এটা কি ব্যক্তি দিলীপকে গুরুত্ব দেওয়া, নাকি আদি নেতাদের নিয়ে এসে নব্যদের বার্তা দেওয়া? আদিনব্য কোনো বিষয় নয়। দিলীপ ঘোষ ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দ্য অর্গানাইজেশন, সে বাইরে থাকবে কেন? ছিলেন, তারও দলের কিন্তু মধ্যে আপনি নিজস্ব নিয়ে একটা এসছেন। স্পেস আছে, আমি নিয়ে আসিনি। দিলীপ ঘোষ দলেই ছিলেন, দলের দিলীপ বাইরে ঘোষ কোনো দলে সময় ছিলেন। ছিলেন না। এখন দিলীপ ঘোষ কিছুটা দিলীপ ঘোষের মতো করে কথা বলেন, সে কথা নিয়ে বিতর্ক হয়, আবার কে সেই কথাগুলো কখনো কখনো আমি সামাল দিই। হ্যাঁ, তো তিনি তার মধ্যে বলে ফেলেন কখনো কখনো। শ্রমিক এখন কিন্তু ভট্টাচার্য তো কিন্তু দলেই বিষয়টা ছিলেন। না, না, আমি সবাই দলে ছিলেন, দিলীপ ঘোষও দলেই ছিলেন। দলের বাইরে হুম। কবে দিলীপ ঘোষ ছিল না, বলুন? কিন্তু দলে থাকা হুম। আর দলে সক্রিয়ভাবে থাকা, দুটোর মধ্যে তো রাজনীতিতে তফাৎ আছে শ্রমিকদা, তাই দিলীপ না? ঘোষ রাজনীতিতে সক্রিয়ভাবেই ছিলেন। আপনি এই তো আজকে ভোট হচ্ছে ওর, কাল থেকেই দেখবেন নেমে পড়বে দক্ষিণ 24 পরগনায়। আপনি প্রথমে রাজ্যসভার সাংসদ, তারপরে সদস্যতা অভিযানের প্রধান, তারপরে রাজ্য সভাপতি। শ্রমিক ভট্টাচার্যের বৃহস্পতি কিন্তু তুঙ্গে, যা দেখা যাচ্ছে। এই বৃহস্পতি তুঙ্গে থাকতে থাকতেই কি সফলতম সভাপতি হয়ে যাবেন, রাজ্য সভাপতি, যার নেতৃত্বে দল ক্ষমতায় আসবে বলে আপনি দাবি এটা করছেন? একটা টিম গেম। ঘটনা বা দুর্ঘটনা সব চক্রে আমি লিডার এখন তাই বলে। সভাপতি। না, না, সব লিডার বললো এটা নিজের মধ্যে একটা বাস্তবতা। শ্লাঘা থাকবে না? না, না, এখানে ব্যক্তি, আমি ব্যক্তিগতভাবে ওটা বিশ্বাস করি না। উই আর অল চাইল্ড অফ ডেস্টিনি। এখানে কিছু করার নেই ঘটনাচক্রে। আমি এখন I know, সভাপতি শ্রমিক আছি, দা, তবে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার তৈরি হতে চলেছে শ্যামাপ্রসাদের মাটিতে। শ্যামাপ্রসাদের তৈরি করা মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হচ্ছে। এর থেকে বড় আনন্দের আর কিছু নেই। যে এবারে প্রার্থী তালিকায় রাজ্য সভাপতির প্রভাব কতটা আছে? কত আসনে আপনার পছন্দের লোকের প্রার্থী হয়েছেন? আমার কোনো পছন্দের লোক আপনি প্রার্থী তো হয়নি। পুরনো লোকেদের প্রার্থী করতে চেয়েছিলেন, আমাকে চেয়েছিলেন নতুন লোকেদের প্রার্থী করতে। এরকম একটা নতুন এই পুরনো বিষয় মন্থনটা নেই। ছিল। আবার কেউ অন্য দল থেকে আসা লোকজনদের প্রার্থী করতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত কার পাল্লা ভারী রইল? সেটা আপনারা ঠিক করবেন, কারণ কি? পাল্লাটাও আপনারা খুঁজে পেয়েছেন, আমি তো কোনো পাল্লা পাইনি। আমার কাছে কোনো দাড়ি পাল্লা নেই। আমরা নির্দিষ্ট আমাদের পার্টির গঠনতান্ত্রিক ব্যবস্থায় আমরা পার্টির কর্মীদেরই প্রার্থী করেছি। সেটা আপনি লো প্রোফাইল কিন্তু এবার বলতে পারেন। অনেক সায়েন্টিফিক্যালি হয়েছে। হুম। মুখ বন্ধ খাম, 3টে ধাপ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন এর ধরনের। বাইরেও হয়েছে অনেক প্রসেসের মধ্যে, ওইটা একটা প্রসেস, মুখ বন্ধ খামটা। হ্যাঁ, ওটা মুখ বন্ধ ওর মধ্যে খামটা রহস্য ছিল। আছে আসলে। হ্যাঁ, মুখ বন্ধ মুখ খাম। বন্ধ খামটা একটা ছিল, কিন্তু মুখ বন্ধ খামের মধ্যে থেকে এই সমস্ত হুম। আত্মারা বেরিয়ে আসেনি, হুম। বাইরে থেকেও এসছে। হ্যাঁ, তো এর মধ্যে শ্রমিক ভট্টাচার্যের প্রভাব কত দূর? কোনো প্রভাবই নেই। এটা হয়। এটা অ্যাবসলিউটলি একটা ঐক্যমত্যের যদি- ভিত্তি থেকে হয়েছে। একটা দুটো ক্ষেত্রে ভুল হতে পারে। দেখুন, শ্রমিক দা, আপনি যদি বলেন রাজ্য সভাপতি হিসেবে প্রার্থী তালিকায় আপনার কোনো প্রভাব নেই, তাহলে পার্টি আপনার লোকেরা আপনাকে মানবে না। আমাকে তো পুরো ক্ষমতাহীন ভাববে। আমাকে তো পার্টির লোকেরা তো আলাদা করে কিছু ভাবে না, ওদের মতোই মানুষের মতো ভাবে। আমি তো যেরকম ছিলাম, আমার জামা কাপড় কিন্তু চলাচল তো অনেকে বলে যে আছি। শ্রমিক ভট্টাচার্য একটু পায়া ভারী হয়েছে সভাপতি হওয়ার পর। এই ভোটের প্রচারে হেলিকপ্টার ছাড়া যেতে চাইছিলেন না, নর্থ বেঙ্গলে গেলে চার্টার ফ্লাইট দিতে হবে, এইসব নাকি আপনি বলছেন। আপনার বক্তা হিসেবে ডিমান্ড আছে, অফকোর্স ইউ আর এ ভেরি গুড ওরাটর। আমি একমাত্র লক্ষ্যে জানি না যে এটা যেতে চাই না। আমাকে 2-3 বার পার্টি পাঠিয়েছে, এই কারণে আমার 2টো মিটিং মিস হয়েছে এই যাওয়ার জন্য। আমার বলরামপুরে একটা সভা ছিল, সিউড়িতে একটা সভা ছিল। আমি যখন একটা সভা করছি, সেখান থেকে বললাম পাইলটকে, বললো আপনি আমাকে সুইসাইড করতে ফোর্স করতে মানে পারেন না, ওখানে আমি যেতে পারবো না। প্রবল কালবৈশাখী আসছে, কোনো কালবৈশাখী এলো না। 2টো সভা, বলরামপুরের সভা হলো না, সিউড়ির সভা হলো না। আমি কোনোভাবেই এতে বিশ্বাসী নই, এবং আমি পার্টির যে গাড়ি দেয় সেই গাড়িতে আমি চড়ে যাই। আপনার অফিসেও ওই গাড়িতে করেই এসেছি। রাজ্য দলের প্রধান মুখপাত্র থাকার সময় শ্রমিক ভট্টাচার্যকে দলের একাংশের কাছে মাঝে মাঝে খানিকটা অপমানিত, খানিকটা অসম্মানিত হতে হয়েছে। সে ঘটনা আমি আর বলতে চাইনি, কিন্তু এরকম দৃষ্টান্ত হয়েছে।
কিন্তু আপনি সভাপতি হওয়ার পর তারা সকলে আবার আপনার দরজায় এসে পড়েছে, এটাও খুব স্বাভাবিক, জীবনের বহতা নদীর মতো। রবি ঠাকুর ধার করে বলি, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি বেসেছো ভালো? দেখুন, আমি আবার বিশ্বাস করি, এটা আমার একদম মানে জীবন দর্শন, কাউন্ট ইউর লাইফ বাই স্মাইলস নট টিয়ার্স অ্যান্ড কাউন্ট ইউর এজ বাই ফ্রেন্ডস নট ইয়ার্স। এটা যেমন একটা দিক, ঠিক এটাও ঠিক। আমরা সবাই এই যে আমরা পৃথিবীতে আসি না, এটা আমাদের একটা অবসর যাপন। আমরা এক জায়গা থেকে আসছি, আবার সেই জায়গায় বিলীন হয়ে যাব, বাদ বাকিটা পুরোটাই অবসর। এর মধ্যে প্রেম, ঘৃণা, বিচ্ছেদ, লোভ, প্রতিযোগিতা, সাফল্য, ব্যর্থতা, জয় পরাজয়, এই সমস্ত কিছু চলতে থাকে। এগুলোকে খুব বেশি যদি কেউ জামার মতো পড়ে থাকতে পারে, যে শার্টটা খুলে গেলে শেষ হয়ে গেল, তাহলে সে ঠিক আছে। আর ভেতরে নিয়ে নিলে সমস্যা হয়। আপনারা ক্ষমতা এলে কি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী? আপনারা ক্ষমতা এলে কি শুভেন্দু কিন্তু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী? বিধানসভার যারা বিধায়ক আসবেন তারা ঠিক করবে, কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। শ্রমিক দা, আপনি রাজ্য সভাপতি, কামন। রাজ্য সভাপতির কোনো ক্ষমতাই নেই মুখ্যমন্ত্রী তৈরি করার। মতামত দেওয়ার ক্ষমতা আছে। মতামত দিলে সেটা আপনাকে জানাবো কেন? সেই জন্য তো জিজ্ঞাসা করছি। শুভেন্দু অধিকারী একজন প্রতিষ্ঠিত স্বাভাবিক নেতা, ন্যাচারাল লিডার, তার গ্রহণযোগ্যতা আছে। দুটো আসনে জিততে চলেছেন। দুটো আসনে জিততে চলেছে। অবশ্যই। জিতলে কোনটা আপনার কি মনে হয় ওনার কোনটা রাখা উচিত, কোনটা ছাড়া উচিত? নন্দীগ্রাম আর ভবানীপুরের মধ্যে, যেমন ধরুন নরেন্দ্র মোদী বড়োদরা আর বারাণসীতে দাঁড়িয়েছিলেন, দুটো জেতার পর উনি বড়োদরাটা ছেড়ে দেন, বারাণসীটা রেখেছিলেন। আমি তো ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। আপনার কি মনে হয় কোনটা ছাড়া উচিত ওনার? আমার এখানে মনে হওয়ার কিছু নেই, আমার একটাই মনে হয় যে শুভেন্দুর ওপরেই ছেড়ে দেওয়া উচিত, কোনটাও রাখবে। আপনি না খুব এড়িয়ে যাচ্ছেন শ্রমিকদা, আপনি খুব ডিপ্লোম্যাটিক হয়েছে। না, ডিপ্লোম্যাট এরকম কোনো ব্যাপার নয় এটা। আচ্ছা, শুভেন্দু, আমার একটা অদ্ভুত লেগেছে, শুভেন্দু একটা প্রকাশ্য সবাই কিছুদিন আগে বলেছেন সেকুলারিজম নিপাত যা। আপনি এটা সমর্থন করেন? তাহলে একটা গল্প বলতে হয়। হ্যাঁ, বলুন গল্প। আমি কিন্তু এইটা বলুন যে সমর্থন করেন কিনা। আমি চেন্নাই গেছি একটা মানে পারিবারিক অনুষ্ঠানে, তো সেখানে আমাদেরই যাদের বন্ধু বান্ধবের মধ্যে একজন বললেন, সে সেখানে চাকরি করে আর কি, চৌপদে প্রতিষ্ঠিত, বললেন যে একটা জায়গায় যাবি, আজকে একটা খুব ভালো সেমিনার আছে, ওখানে কোশ্চেন করার সুযোগ আছে, আমাকে ইনভাইট করেছে, তোকে নিয়ে যেতে পারি। ওই তখন একটা নেশন ওয়াইড একটা ডিবেট চলছিল, কালচারাল ন্যাশনালিজম ভার্সেস সুডো সেকুলারিজম। আমাদের দলেরও বক্তা ছিলেন সেখানে। তো সেখানে গিয়ে মণিশঙ্কর আইয়ার গেছেন, কংগ্রেসের মণিশঙ্কর আয়ার বলছে। মণিশঙ্কর আয়ারের প্রথম বক্তৃতাটা আমার শব্দগুলো মনে আছে, আর সেটা ওয়াইডলি সারা দেশে সার্কুলেটেড হয়, এমনকি এই হাউস মানে আনন্দবাজার হাউসও ছাপিয়েছে তারা, যে আই মণিশঙ্কর আয়ার, born in a respected Brahmin family, I left my sacred thread, married to a Christian girl, eat beef, I am secular. তো এই সেকুলারিজমকে যদি কেউ নিপাত যেতে বলে, বা সেই আঙ্গিকে সে বলে, সেখানে যদি বলে থাকে, তাহলে সেটা বলতে পারে। আপনি এই কথাটা কোনোদিন বলবেন? আপনি এই কথাটা কোনোদিন বলবেন সেকুলারিজম নিপাত যাক? প্রথম কথা, সেকুলারিজম শব্দটা, সেকুলার শব্দটাই তো আমাদের আপত্তি। নিপাত যাক তো ওটা তো মানুষই নিপাত দিয়ে দেবে, সেকুলারিজম শব্দটাই তো আপত্তি। সেকুলারিজম শব্দের উৎপত্তি স্থল, উৎপত্তির প্রাসঙ্গিকতা এবং উৎপত্তির আঙ্গিক এবং সেই ভূমি, সেটা কোনো ক্ষেত্রেই ভারতবর্ষের জন্য প্রযোজ্য নয়। বদলে দিতে হয় সংবিধান। তো আপনি জোর করে বদলেছেন, 42nd অ্যামেন্ডমেন্ট, অগণতান্ত্রিক ভাবে স্বৈরতান্ত্রিক রূপে আপনি সংবিধানে সেকুলার এবং সমাজতন্ত্রী শব্দটা ঢুকিয়েছেন, যেখানে ভারতবর্ষে যেটা নিয়ে কোনো বিতর্ক হয়নি। এই ভূমিতে, এই মাটিটা বহুত্ববাদের মাটি। এই মাটিতে একদিকে যেমন বলা হচ্ছে যে ব্রহ্ম সত্যং জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব নাপার, ব্রহ্মকে যেমন বলা হচ্ছে অবাং মনস গোচর, আবার একই সঙ্গে বলা হচ্ছে অন্নং ব্রহ্ম অন্নং বহুকূর্বিত। এটাই ভারতবর্ষের মাটি। এখানে নতুন করে কাউকে সেকুলারিজম শেখানোর প্রয়োজন নেই। সেকুলারিজম শব্দের সঙ্গে ভারতাত্মার কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষের দেশ একম সদ্বিপ্রা বহুদা বদন্তির দেশ। এই দেশ শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রার দেশ। এই দেশ শান্তির বাণী শোনানোর দেশ। এই দেশ যুদ্ধের দেশ নয়, বুদ্ধের দেশ। এই মাটিকে কাউকে নতুন করে কিছু শেখাতে হবে না। অতএব সেটাকে নিপাত যেতে বলতে হবে। আপনি নিপাত যাক শব্দটাকে এই
প্রচন্ড নিপাচার শব্দটা তাপ উত্তাপ, বিভিন্ন সংঘর্ষ দেখা। শুভেন্দু অধিকারী ভেবে দেখুন তো, একজন বিরোধী দলনেতা, তাই জন্য তো বেশি দায়িত্বশীল হওয়ার প্রয়োজন নয়। প্রয়োজন আছে তো, কিন্তু সে তো আর রক্ত মাংসের মানুষ। শুভেন্দু অধিকারী তো একটা রক্ত মাংসের মানুষ দিনের শেষে। শুভেন্দু অধিকারী তো কোনো রোবট নয়। শুভেন্দু অধিকারী সংসদীয় রাজনীতিতে তার স্থান মুখ্যমন্ত্রীর পরে, যাকে পশ্চিমবঙ্গে একটা সভা করার জন্য গত 5 বছরে 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছে। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। শুভেন্দু অধিকারীর কে যেদিন তিনি সার্টিফিকেট দিতে যাচ্ছেন জয়ের, তার গাড়ির ওপরে বড় বড় পাথর পড়েছে। শুধু তাই নয়, তাকে উত্তরবঙ্গে তার গাড়ির চারিদিকে পেট্রোল ঢেকে তাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। এবং কিছু জায়গায় কিছু ধর্মান্ধ সাম্প্রদায়িক মানুষজন, তাদের লেলিয়ে দেওয়া হয়েছে তার উপরে আক্রমণ করবার জন্য। তো সেই আঙ্গিক থেকে, সেই উত্তাপ থেকে সে একটা শব্দ বলেছে, সেটাকেই বিজেপির ন্যারেটিভ বলে সেট করে দেওয়া ঠিক নয়। ভেরি গুড। এ বিষয়ে ওর সঙ্গে আপনার কোনো আলোচনা হয়েছে এই বক্তব্যের পর? আপনি রাজ্য সভাপতি, আপনি তার অগ্রজও বটে, তিনি আপনার অনুজ প্রতিম। হ্যাঁ, এই বিষয়ে আপনার সঙ্গে ওনার কোনো আলোচনা হয়েছে? প্রয়োজনই নেই আলোচনা করুন। হি ইজ ম্যাচিউরড এনাফ। কোন প্রেক্ষিতে কোন কথা সে বলেছে সেটা সিঙ্গেল লাইন কোটেশন হয়ে গেছে। সেকুলারিজম নিপাত। শ্রমিকদা, দীঘায় জগন্নাথ ধাম হয়েছে, হুম। নিউ টাউনে দুর্গাঙ্গন, শিলিগুড়িতে মহাকাল মন্দির ইত্যাদি হচ্ছে। বিজেপির পাঠ্যক্রমের মন্দির রাজনীতিতে তৃণমূল থাবা বসিয়েছে বলে কি বিজেপিকেই মাছ হাতে রাস্তায় নামতে হচ্ছে? দেখুন, বিজেপির যারা মাছ হাতে রাস্তায় নেমেছে তারা ভুল করেছে, আমি বলেছি তারা ভুল করেছে। আমার প্রয়োজন ছিল না কোনো। এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। কিন্তু তার থেকেও বড় আপনার কাছে ইনফরমেশন নেই যে জগন্নাথ দেবের পরিবারে প্রচন্ড অশান্তি। বলরাম সুভদ্রা ক্ষিপ্ত। ওই যে পাশাপাশি দেখেন না, জগন্নাথ বলরাম সুভদ্রা দাঁড়িয়ে আছেন, ওরা এক প্রচন্ড অশান্তি, পারিবারিক অশান্তিতে ভুগছেন। জগন্নাথ দেবকে গিয়ে বলা হলো তুমি চলো। জগন্নাথ দেব বললেন কোথায়? বললেন দীঘায়। বলে কেন, এখানে কি অসুবিধা? বলছে এখানে তোমার ঘুমের অসুবিধা হচ্ছে, দীঘার সমুদ্র শান্ত, এটা রাত্রিবেলা ডাকে। কারণ কালীঘাটের মা কালী আরজি করার পরে ফাইল রিজেক্ট করে দিয়েছেন, বলে আমাকে আর বিরক্ত করো না, আমি পারবো না, এরপর আমার পুজো বন্ধ হবে, আমি আর নিতে পারছি না ভার। তো জগন্নাথ দেব বললেন কি করে যাব? তখন না, আমি তো সরকারি টাকায় তো বানাচ্ছি, কিন্তু মন্দির মসজিদ তো বানাতে পারি না। জগন্নাথ দেব কালচারাল সেন্টার। এবার জগন্নাথ যেই মাত্র প্রবেশ করলেন বললেন এটা ধাম, এটাও ধাম, ওটাও ধাম। তো এবার জগন্নাথ, এবার বলরাম সুভদ্রা বলছেন যে তুমি তৃণমূলকে চিনলে না, তুমি তৃণমূলকে চিনতে পারলে না, আমি বারবার বারণ করেছিলাম। জগন্নাথ দেব বলছেন আরে আমাদের দেবতাদের মধ্যে লবিং আছে, খুনসুটি আছে, নারদের গন্ডগোল লাগানো আছে, কিন্তু মানুষ যে দেবতাকে টুপি পরিয়ে দিতে পারে এত বড় প্রতিভাবান আমি কোনোদিন আগে দেখিনি। তাই জগন্নাথ দেবকে সাক্ষী রেখেই ওই তাম্রলিপ্ত স্বাধীন সরকারের মাটিতে, দেশপ্রাণ বীরেন শাসমলের মাটি, সর্বাধিনায়ক সতীশ সামন্তর মাটি, সুশীল ধারার মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, বিদ্যাসাগরের মাটিতেই তৃণমূল সরকারের বিসর্জন হয়ে যাবে। 26-এর নির্বাচন তৃণমূল সরকারের মাছ হাতে বিসর্জন। রাস্তায় নামতে হবে না। আরে না, মাছ তো আমরা ধরিনি। মানুষ যখন ডোবে না তখন খড়কুটো ধরে বেঁচে থাকতে চাকতে চায়। রাকেশ সিং মাছ আরে হাতে নিয়ে মাছ রাস্তায় হাতে বেরিয়েছে। বেরোতে দিন না। রাকেশ সিং এর উপর অনেক আক্রমণ হচ্ছে। বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী আক্রমণ হচ্ছে বলেই কি আচ্ছা, সবার বোকা বোকা কাণ্ড করতে হবে শ্রমিকদা? আচ্ছা, আপনি এক একটা স্ট্রে ইনসিডেন্টকে কেন নিয়ে আসছেন? আপনি এটা দেখছেন না যে তৃণমূল কতটা পলিটিক্যালি ব্যাংক্রাফ্ট হয়ে গেলে মাছ নিয়ে আসে পর্যন্ত? আমরা তো বলেছি যে 6 তারিখ বিকাল বেলায় মুখ্যমন্ত্রীর বাড়িতে ছোট মৌরলা তাজা মাছ পাঠাবো, এবং 6 তারিখ কোনো সংঘর্ষ নয়, বোমা নয়, বাড়ি ভাঙা নয়, গুলি নয়, বন্দুক নয়, দুপুরবেলা মাছ ভাত খাবে একসঙ্গে বিজেপি তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন পাড়ায় পাড়ায়। এটা তো আমি বলছি। আর আমি এটাও বলছি, যখন মানুষ ডুবে যায় না, খড়কুটো ধরে বেঁচে থাকতে চায়, এবং তৃণমূল কংগ্রেস মাছের লেজ ধরে বেঁচে থাকতে চাইছে, কি করতে পারি? আচ্ছা, আপনার খুব দামি কলমের শখ। না না, দামি শব্দটা বলা ভুল। কলমের শখ আপনি কোনোটা এবার কেনা না, আমার দেওয়া। হ্যাঁ, সেটাই এবং আপনি যদি এটা দেন আমি নেবো, ওই গিফটটা নিয়ে। লিনেনের শার্টটা না, পরেন? লেনের শার্ট আমি পরি না, কোনো কোনো সময় পরে ফেলি। মানে কেউ দিয়েছে না, আজকে পড়েছে, এটা আমার বোন দিয়েছে, ভাই ফোটা। আপনি তো বেশ ভোগী মানুষ মনে হচ্ছে। মানে ত্যাগের কি ইতিহাস আছে শ্রমিক ভট্টাচার্যের? না না, ত্যাগ ভোগ এগুলো কিছুই নেই। আমি একটা কাপড় কিনি, হ্যাঁ,
এই একদম আমার দোকান এই গত 30 বছর ধরে হুম এমজি রোডের ওই দোকানটা গান্ধীজি নাকি এসেছিলেন, ওখান থেকে আমি একটা থান কিনি, 7টা জামা হয়, হুম। ব্যাস হয়ে গেল। এবারে 1 বছর চলে যায় ওতে, কোনো সময় 2টো, আর মুর্শিদাবাদে গেলে আরেকটু সস্তায় পাওয়া যায় কিনি। আর আমার কোনো শখ শ্রমিক নেই। ভট্টাচার্য কি ত্যাগ করেছেন? যেমন শুভেন্দু অধিকারী যেমন 3টে দপ্তরের মন্ত্রিত্ব ছেড়েছেন, অনেক কিছু ত্যাগ করেছেন, আপনি কি ত্যাগ করেছেন? ত্যাগের কি ইতিহাস আমি তো আছে? সর্বহারা, আমার তো হারানোর কিছু নেই, তবে শৃঙ্খল নেই। আমার তো হারানোরই কিছু নেই। শৃঙ্খলা আছে। পুরোপুরি আমি শৃঙ্খলিত নই, শৃঙ্খলে আবদ্ধ নই। আপনি তো কঠিন বিজেপি। ধর্মকর্ম করেন শ্রমিকদা? অমাবস্যায় শাক খান? না, ওই সমস্তের মধ্যে আমি নেই, ওসব আপনি আমায় পাবেন না। হ্যাঁ, মন্দিরে আমি যাই, প্রণাম করি, লেককালী বাড়ি যাই, নমস্কার করি, কিছু জায়গায় যেতে ভালো লাগে যাই। যোগব্যায়াম করেন? হ্যাঁ? প্রাণায়াম, যোগব্যায়াম এসব করেন? একবার শুরু করেছিলাম, জানেন তো, মাস দেড়েকের পড়া পারলাম না, কেন? আমার ধৈর্য কুলো না। যে টেনশন হলে শ্রমিক ভট্টাচার্য কি করেন? যোগনিদ্রায় চলে যান? যেতে পারলে ভালো হতো। না, আমরা তো মানে আমাদের মতোই নাকি, মানে টেনশনে খুব যোগনিদ্রায় চলে যায়, না, না, পলিটিক্যাল টেনশন বা ইত্যাদি। না, টেনশন তো পলিটিক্সে থাকলে একটু টেনশন থাকেই। শ্রমিকদা, প্রচার পর্বে দুপক্ষ থেকেই হুঁশিয়ারি আসছে। যে আপনি বললেন যে মাছ ভাত খাবে একসঙ্গে বসে, বিজেপি বলছে হিসাব হবে। অমিত শাহ, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, হিসাব হবে সাধারণ কর্মীর ক্ষেত্রে বলে। না না না, এর মধ্যে একটা কথা আছে, পরিষ্কার করে দিচ্ছে। অমিত শাহ বলেছেন যারা বিজেপি নিরপরাধ কর্মীকে খুন করে গেছেন এবং পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় আজকেও অধরা আছে, পাতালে থাকলেও তাদের খুঁজে বার করা হবে এবং আইন অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে। আপনি শব্দ দেখবেন, এর বাইরে একটা শব্দ বলেন। এক, দুই, নিরপরাধ ঝুলিয়ে সোজা করা হবে বলেছেন। কে বলেছেন? অমিত শাহ। হ্যাঁ, ঠিকই বলেছেন। উল্টো করে ঝুলি সোজা করবেন না। একমাত্র ছেলে প্রসেনজিৎ দাস, তাকে কি করা হলো? তাকে মেরে গলায় ফাঁস দিয়ে তারই বাড়ির বারান্দায় রেখে দেওয়া হলো। মা ছাতু শরবত বিক্রি করেন, বাবা শয্যাশায়ী, প্যারালিটিক। মেরে দেওয়ার পরে ছাতুর যে দোকানে যে ট্রলিটা রাখা আছে বাগুইহাটিতে, সেটার উপরে মলত্যাগ করে চলে এল লোকচত্বর। অত্যাচারের পরিসীমাটা বুঝুন। এরপরে তার তো হুমকি আছেই, যারা মারলো তারাই আবার তার সৎকার করলো। আমরা কেউ ধারে কাছে ঘেঁচতে পারলাম না। তার মা কোভিডের লাইনে দাঁড়িয়েছে, ইঞ্জেকশনের নেবে, কোভিডের লাইন, ভ্যাকসিন নেবে, টিকাকরণ। এবং সে ভদ্রমহিলা বলছেন আমার একমাত্র ছেলে চলে গেছে, আমার বাঁচার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমায় বাঁচতে হবে, নাহলে আমার স্বামী জল না পেয়ে মারা যাবে। তাকে তৃণমূলের একজন নেত্রী বলছেন যে আমাদের বিরুদ্ধে কেস করেছিস আর আমাদের দেওয়া টিকা নিতে এসছিস, বেরো এখান থেকে, ঘাড় ধাক্কা দিয়ে বার করছে। তারপর কি মনে হয় শুনে, কি করা উচিত এদের সঙ্গে? সভ্য সমাজে এগুলো হওয়া উচিত নয় সঠিকতা, যেখানে আইনের শাসন আছে। ভারতবর্ষের কোথাও নেই। বিহার, উত্তরপ্রদেশ তাদের ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে। আমরা রাজনীতির বক্তৃতায় যে ভাষা ব্যবহার করছি, এটা কি কাঙ্ক্ষিত? এক্স্যাক্টলি। এই যে তৃণমূল বলছে ডিজে বাজবে ভোটের পর, আমার না, আমি তো বলেছি এটা। ওরা যে বলছে ভোটের পরে ডিজে বাজবে, রবীন্দ্রসঙ্গীত, এমনি তো রবীন্দ্রনাথ পরে চমকে চমকে উঠছেন দেখে অবস্থা এখন। তা বলছে রবীন্দ্রসঙ্গীতে চলবে, ডিজে বাজবে। আমি শুনলাম একজন বলেছেন উত্তরাধিকারী দলে, আমি বলেছি এটা ঠিক হবে না। বলছেন অমিত শাহ যদি থাকতেই হবে 4 তারিখ, যদি থাকে, ক্ষমতা যদি থাকে, অমিত শাহ থাকবেন না। 4 তারিখ অমিত শাহ কলকাতায় থাকবেন না, আমরা গ্রিন করিডোর করে তাকে নিয়ে দমদম এয়ারপোর্টে পৌঁছে দেবো, দিল্লি থেকে অমিত শাহর সঙ্গে দেখা করে আসবেন। পশ্চিমবাংলাকে আর নির্বাচনোত্তর হিংসা দেখতে হবে না বিজেপি ক্ষমতায় এলে। বিজেপি ক্ষমতায় এলে নয়, বিজেপি ক্ষমতায় আসছেই। বিজেপি হিংসা মুক্ত পশ্চিমবঙ্গ চায়, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি বদল করতে চায়। আমরা দুর্ভাগ্যবশত যে রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি, তার থেকে মুক্তি দিতে চায়। আমরা এখানে বিনিয়োগ চাই, ভারী শিল্প আসুক সেটা চাই, কৃষি শিল্পের সহাবস্থান নয়, শিল্পে কৃষকের যারা জমি নেবে তার অংশীদারিত্ব চাই। আমরা মেধাকে পরিযায়ী বানাতে চাই না। কার্যত আমাদের রাজ্যটা তো একটা বড় বৃদ্ধাশ্রম হয়ে গেছে। এখানে শিল্প পরিযায়ী, পুঁজি পরিযায়ী, মেধা পরিযায়ী, ছাত্র পরিযায়ী, শ্রমিক পরিযায়ী, কৃষক পরিযায়ী। এই পরিযায়ী রাজ্যটাকে আমরা বদলে দিতে চাই। একেবারে শুরুর কথায় ফেরি,
আপনারা ক্ষমতায় এলে কি এই শ্রমিক লাইন চালু থাকবে না আগের মতো হয়ে যাবে আবার? আমি যেটা কথা বলছি সেটা পার্টিরই লাইন, পার্টির বাইরে আমি জীবনে কোনো শব্দ বলি না। আমি পার্টিরই শ্রমিকও তো প্রোডাক্ট, পার্টিরই লোক, শ্রমিকও তো পার্টিরই প্রোডাক্ট। আমি তো শ্রমিক পার্টিরই লাইন তো প্রোডাক্ট, পার্টিরই লাইন। পার্টির লাইন এটাই চালু, শ্রমিক এটাই লাইনই চালু পার্টির থাকবে। লাইন, এটাই লাইন। একটু সহিষ্ণু, একটু বিজেপিতে সবসময় সহিষ্ণু, নাগরিক সমাজের সঙ্গে সখ্য, একটু যোগাযোগ, বাঙালি সংস্কৃতির সঙ্গে একটু যোগাযোগ। বাঙালি সংস্কৃতির সঙ্গে তো বিজেপির যোগাযোগ আছে। কেউ কেউ জোর করে মানে ওই ডিজে দিয়ে বাঙালি সংস্কৃতিকে গ্রাস করতে চেয়েছে। আমি একটা যদি প্রশ্ন করি সাংবাদিক হিসেবে আপনাকে, যে আপনি আপনার ছাত্রাবস্থায় বা আজ থেকে 15 বছর আগেও এই যে পাড়ায় পাড়ায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা দেখতেন, এই যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জায়গায় যে সুকান্ত মঞ্চ, রবীন্দ্র মঞ্চ, আমরা রসুন উৎসব বলতাম, হ্যাঁ, রবীন্দ্র সুকান্ত নজরুল। হুম, যাই হোক সেটা এগুলো হচ্ছে এখন দেখতে পান না, দেখতে পাই না। এইটা ফেরাতে হবে। শ্রমিকদের র্যাপিড ফায়ারে যাচ্ছি। রবীন্দ্রনাথ না জীবনানন্দ? দুজনেই। জ্যোতি বসু না মমতা বন্দ্যোপাধ্যায়? একজনও না, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ না রামকৃষ্ণ মিশন? প্রথমটাই। অবসরে বাড়িতে আড্ডা না বই পড়া না সিনেমা দেখা নাকি কারোর সঙ্গে একান্তে সময় কাটানো? ওটা সব তালগোল পাকানো, মিশিয়ে গোল হয়ে আছে, ওটা মিলেমিশে একাকার। অবসর আছে, অবসর আছে। আমি তো বিশ্বাস করি মানুষের জীবনে টাই অবসরের। আমরা যেখান থেকে আসি এবং যেদিন চলে যাই, মাঝখানটা আমরা অবসর সময় কাটাই। দল ক্ষমতা এলে মুখ্যমন্ত্রিত্ব না রাজ্য সভাপতিত্ব? আপনার কি মনে হয় এ ধরনের কোনো দৌড়ে আমি আছি? আমার চেহারা দেখে মনে হয় আমি দৌড়াতে পারবো? চেহারা দিয়ে কি হয়? আমার মাথা কাছে দিয়ে হয়। আমার কাছে একমাত্র লক্ষ্য হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরি করা, সেটা প্রথম এবং সেটাই শেষ। অটল বিহারী বাজপেয়ী না নরেন্দ্র মোদী? দুজনেরই প্রেক্ষিত ভিন্ন, আঙ্গিক ভিন্ন, এবং দুটোই দুই প্রজন্মের। অটল বিহারী বাজপেয়ী তিনি আমাদের দেহ মনে সর্বত্র জায়গায় বিরাজ করছেন, এবং শুধু আমাদের নয়, দেশের প্রধানমন্ত্রীর মনে। সুতরাং অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করা যায় না। নরেন্দ্র মোদীর অন্তরের অন্তঃস্থলে অটল বিহারী প্রতিষ্ঠিত। লালকৃষ্ণ আডবাণী না অমিত শাহ? লালকৃষ্ণ আদবানি তো অমিত শাহর প্রেরণা। শ্রমিক ভট্টাচার্যের কাছে কে বেশি প্রেফারেবল? আমি লালকৃষ্ণ আদবানিকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে দেখেছি, আদবানিজি সেই জন্যই জিজ্ঞাসা আদবানি করছি। আছেন, মাফ করবেন, অমিত শাহকে দেখেছি। লালকৃষ্ণ আদবানির রাজনীতি, তার রাজনৈতিক দর্শন, তার মানে দল পরিচালনা, এবং তিনি যে যুগে রাজনীতি করেছেন সেটা ভিন্ন ছিল। অমিত শাহ যখন করছেন, আমি এটুকুনি বলতে পারি যে স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহ থেকে বড় ভোট স্ট্র্যাটেজিস্ট কেউ জন্মগ্রহণ করেনি। রাহুল গান্ধী না অভিষেক বন্দ্যোপাধ্যায়? ওরা নিজেদের মধ্যে লড়াই করে ঠিক করে নিক, তারপর আমি হাত তুলে দেবো। কে বেশি কালারফুল, মদন মিত্র না দিলীপ ঘোষ? আরে ও লাভলি, মদন দা থেকে কালারফুল কেউ আছে নাকি? মদন দাই, ও দিলীপ ঘোষ ধারে কাছে যেতে পারবে না এই ব্যাপারে, আর যেতেও দেবো না। আমি যেতে চাইলে আটকে দেবো। কে বেশি স্মার্ট, মহুয়া মৈত্র না সায়নী ঘোষ? সেভাবে তো কোনোদিন দেখিনি, আমি বলতে পারবো না। তো কিভাবে দেখেছেন? পরের বার দেখবার চেষ্টা করো পার্লামেন্টে। কিন্তু দেখবেন কি করে, উনি তো, ওনারা তো লোকসভা, আপনি রাজ্যসভা। ও ঠিক ক্যান্টিনে দেখা হয়ে যাবে, আমি দুজনকে একসঙ্গে ডেকে আপনার প্রশ্নটা বলবো। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? একদম ছোটবেলায় আমি মোহনবাগানের একদম কট্টর সমর্থক ছিলাম, দীর্ঘদিন ধরে ছিলাম। এখন সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটোকেই এক মনে হচ্ছে। কারণ এখন স্বাভাবিকভাবেই ক্লাবের মালিকানা যে জায়গায় চলে গেছে, ওই শিশুকালের আবেগটা এই মুহূর্তে নেই। তবে ইস্ট বেঙ্গলকেও আমি একটা অন্য আঙ্গিক দেখি। ছিন্নমূল মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন, এটা যাদের ক্যাচ লাইন। আবার সেই ক্লাব থেকেই যখন একজন বলেন যে পশ্চিমবঙ্গের জন্মদিন 1 বৈশাখ, তখন সেটা আমায় ব্যথিত করে। কোন আইনসভা বেশি পছন্দ শ্রমিক ভট্টাচার্য, বিধানসভা না সংসদ? কারণ আপনি বিধায়ক হয়েছেন, আপনি এখন সাংসদ। দেখুন, আমি তো রাজ্যসভার সদস্য, বিলটা একটু পরে আসে, তো পছন্দ অপছন্দের কথা বলতে পারছি না। তবে দুটোই আমার বেশ ভালো লেগেছে। স্বচ্ছন্দ কোথায় বেশি পছন্দ? না, আমি তো নাই বলবো না, পছন্দ বা স্বাচ্ছন্দ্যের বিষয়টা নয়। বিষয়টা হলো, আমার কাছে তো পশ্চিমবঙ্গ বিধানসভায় সেরকম কোনো সুযোগ ছিল না। আমার 4 মিনিটের একটা সময় থাকতো।
আমি একা একা ছিলাম। বিধায়ক ছিলেন। তাপস রায় খুব চেষ্টা করে শোভনদেব চট্টোপাধ্যায়ের থেকে আমাকে 1 মিনিট সময় বার করতেন, আমার জন্য লড়াই করতেন তখন তাপস রায়। হুম, আর সূর্যবাবু তার বিশেষ বিশেষ দিনে সূর্যবাবু নিজের সময় থেকে আমাকে 2-3 মিনিট সময় দিতেন, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। ওই জন্যই আপনাকে বামপন্থী বিজেপি বলে। যদি বামপন্থী বিজেপি বলে তাহলে সেই বামপন্থীদেরকে যে আহ্বান করছি অন্তত তৃণমূলটাকে সরান, এই নির্বাচনে আমি তো আবেদন করছি বামপন্থীদের কাছে। শ্রমিক দা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।